বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম আল্লাহর নামে। আজকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো তোমরা যে এর মধ্যে আছে বাস্তব সংখ্যার মধ্যে হলো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যেমন হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। তাহলে তোমরা দেখো ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে। যেমন হলো তোমার 1 2 3 4 ডট 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 আপ টু ইত্যাদি। এই ইত্যাদি সংখ্যা হলো যেমন 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো 2 3 দেখো 2 3 5 7 ইত্যাদি তোমার ইত্যাদি হলো মৌলিক সংখ্যা। তোমরা এখানে মৌলিক সংখ্যা এবং আরেকটু ধারণা তোমরা এখান থেকে নিবে। দেখো যেমন 4 6 8 9 এই সংখ্যা হলো ইত্যাদি। যেমন হচ্ছে 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। তাহলে তোমরা বলতে পারো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই দুটি কথা এখানে এসেছে। যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে যেমন ন্যাচারাল নাম্বার। যেমন দেখো যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। তাহলে এই ইত্যাদি সংখ্যাগুলো একজন যখন প্রথম আবিষ্কার করেছিল তখন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে তোমার যেমন হলো তোমার স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে আবার আমরা যেমন 2 3 দেখো 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা এবং হচ্ছে 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। তবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে তোমরা হয়তো আগে জেনেছো, আজকে আরেকটু ধারণা নাও। যেমন হচ্ছে মনে করো যেমন 2 3 যে 4 ইত্যাদি সংখ্যাকে আমরা এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আবার এগুলোর মধ্য থেকে 2 নিলাম 3 নিলাম 5 নিলাম 7 নিলাম, এর পরবর্তী সংখ্যা 11 এবং 11 তারপরে হচ্ছে তোমার 11 পরে হচ্ছে তোমার 13, হ্যাঁ 13 পরে হচ্ছে তোমার যেমন 13 পরে 17। এই সংখ্যাগুলো যদি তুমি মনে রাখো তাহলে তুমি দেখতে পাবে যে মৌলিক সংখ্যাগুলি তুমি চিনতে পারবে। যেমন 2 3 5 7 11 13 17 19 এইভাবে তুমি যদি 100 পর্যন্ত গণো তাহলে তুমি মৌলিক সংখ্যাগুলি বের করতে পারবে অবশ্যই। আর এই মৌলিক সংখ্যাগুলো যদি তুমি বের করে নাও এখান থেকে 100 থেকে পর্যন্ত যদি সংখ্যাগুলি ধারাবাহিক ভাবে লেখো, এরপরে যদি তুমি বাকি যা অবশিষ্ট থাকে সবগুলো হবে যৌগিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা আবশ্যক দরকার। এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে যে আমরা বাস্তব সংখ্যা নিয়ে যখন আলোচনা করি যে বাস্তব সংখ্যা হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি যে সকল সংখ্যা প্রথম আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে 1 থেকে 10 পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল। 1 থেকে 9 পর্যন্ত হলো স্বাভাবিক সংখ্যা এবং 0 মোট 10টি সংখ্যা। এই 10টি সংখ্যা থেকেই আমাদের কে বলা হয় ধারাবাহিকভাবে যত সংখ্যা তুমি লেখো এগুলি ছিল প্রথম অবস্থা যেহেতু আবিষ্কৃত হয়েছিল তখন এগুলিকে নাম দেওয়া হয়েছিল স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিকভাবে এগুলিকে সৃষ্টি করা হয়েছিল, এই জন্য এর নাম দেওয়া হয়েছিল স্বাভাবিক সংখ্যা। আজকে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে আবার মৌলিক সংখ্যা আরো মানে দুই ভাগে ভাগ করলাম, যেমন হচ্ছে মৌলিক সংখ্যা আর হলো তোমার যৌগিক সংখ্যা।
এখন যদি আমরা আলোচনা করি, যেমন মৌলিক সংখ্যা এখানে আমি দিলাম, যেমন মনে করো যে তোমরা দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে তুমি একটু ধারণা নাও। যেমন মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা শুধুমাত্র দুইটি উৎপাদক থাকবে, এক এবং ওই সংখ্যা, অথবা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে হচ্ছে আমরা এর সংজ্ঞা দিতে পারি যে মৌলিক সংখ্যা কাকে বলে, এর সংজ্ঞাটুকু তোমরা খাতায় লিখে নাও। যেমন মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যা, দেখো মনে রাখার সহজ পদ্ধতি, যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকে, দুইটি ভিন্ন উৎপাদক বা গুণনীয়ক থাকবে। যে সংখ্যার মাত্র দুইটি ভিন্ন গুণনীয়ক থাকবে, গুণনীয়ক থাকবে, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেমন আমি বলছি যে সংখ্যার মাত্র দুইটি ভিন্ন উৎপাদক, দুইটি ভিন্ন গুণনীয়ক থাকবে, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অথবা যে সংখ্যাকে তুমি এভাবে বলতে পারো, অথবা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে তোমার মৌলিক সংখ্যা বলা হয়। তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এখানে যদি আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাহলে এই বাস্তব সংখ্যার পাঠটা তোমাদের কাছে একদম পানির মতন সহজ হয়ে যাবে। আর এই বাস্তব সংখ্যা থেকে এই যে অর্ধবার্ষিক পরীক্ষা অবশ্যই একটি প্রশ্ন থাকবে, মাস্ট বি। এখানে একটি প্রশ্ন এখানে অবশ্যই তোমার এই যে মৌলিক সংখ্যা আমরা ধারণা দিলাম যে সংখ্যার মাত্র দুইটি ভিন্ন গুণনীয়ক থাকবে, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন হচ্ছে তোমার দুইয়ের, যেমন উদাহরণ হিসাবে দুইটি ভিন্ন গুণনীয়ক, যেমন হলো দুইয়ের দুইটি ভিন্ন গুণনীয়ক হলো দুইয়ের গুণনীয়ক সমান হচ্ছে 2 গুণন 1। তাহলে 2 এবং 1 দুটি ভিন্ন গুণনীয়ক। আবার যদি বলা হয় যে এক মৌলিক সংখ্যা, নট এক মৌলিক সংখ্যা, একের কোনো ভিন্ন গুণনীয়ক নয়, তাহলে 1 গুণন হচ্ছে 1, তাহলে এটির কোনো ভিন্ন গুণনীয়ক নেই, তাই এটি কিন্তু মৌলিক সংখ্যা না। এখন আমরা যাব তোমার মৌলিক সংখ্যা সম্পর্কে তোমার হয়তো ধারণা একটু আমি দিলাম। দেখো এইবার দেখো যে যৌগিক সংখ্যা কিভাবে আসে। যেমন হচ্ছে যৌগিক সংখ্যা হচ্ছে, যেমন যৌগিক সংখ্যা দেখো যে সংখ্যা
একাধিক গুণনীয়ক থাকবে, যে সংখ্যার একের অধিক গুণনীয়ক থাকবে তাকে জৈবিক সংখ্যা বলা হয়। যেমন হচ্ছে তোমার 9 যদি আমরা বাংলায় দেখো, যেমন হচ্ছে 9 এর গুণনীয়ক গুলো হলো 9 এর গুণনীয়ক হলো, যেমন আমরা যদি 9 সমান 1 গুণন 3 গুণন 3, তাহলে এখানে খেয়াল করে দেখো 9 এর ভাঙে 1 গুণন 3 গুণন 3, তাহলে 2 এর অধিক। আর আমি মৌলিক সংখ্যা বলছিলাম যে সংখ্যা শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকবে, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক এখানে নেই, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত ওই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আবার যদি তোমার লেখো, যেমন মনে করো এখানে লিখলাম 18 একটি যৌগিক সংখ্যা, যেমন হবে তোমার 1 গুণন ধরো 3, প্রথম 2 গুণন 3 গুণন 3, তাহলে এই সংখ্যার একাধিক গুণনীয়ক রয়েছে। যেমন হলো তোমার 6 মানে 1 গুণন 2 গুণন 3, তাহলে এটিও যৌগিক সংখ্যা। এর एग्जांपल হিসাবে যখন দেখবা যে তুমি একটি সংখ্যাকে গুণনীয়ক হিসেবে ভাঙে বা ভেঙে লিখলে দেখা যায় 1 এর অধিক, অর্থাৎ 1 2 3, অর্থাৎ 2 এর অধিক যদি কোনো গুণনীয়ক থাকে তাহলে ওই সংখ্যাগুলাই হবে তোমার যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত কিছুটা ধারণা নিয়েছি। এখন দেওয়া পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক। আমরা পূর্ণ সংখ্যা নিয়ে এবার আলোচনা করব। দেখো আজকে আমরা পূর্ণ সংখ্যা কাকে বলা হয় থাকে, তাহলে আমরা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এই সম্পর্কে জানলাম, এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা হলো। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে ইন্টিজার, ইংরেজিতে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে, পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি যে পূর্ণ সংখ্যা কাকে বলে। দেখো পূর্ণ সংখ্যা, এখন একটু খেয়াল করবা যে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা ইংরেজি হচ্ছে তোমার ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার ইংরেজি শব্দ হলো তোমার ইন্টিজার। যেমন ইন্টিজার লেখলা, এটি হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে তোমরা একটু খেয়াল করো, দেখো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এর সংজ্ঞার ভিতরেই তোমরা দেখো, যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে যেমন তুমি একটু খেয়াল করো, যেমন আমি লিখলাম 0 1 -1 -2 বা তারপরে হচ্ছে যে -3 ইত্যাদি সংখ্যা আরো বহুতা লেখা যাবে। এবং এদিকে যদি আমি লিখি, দেখো 1
2 3 4 ডট ডট ইত্যাদি। এই সকল সংখ্যা বা ইত্যাদি সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ইত্যাদি সংখ্যাগুলোকে তোমার ইত্যাদি, আমি শূন্য মূলবিন্দু ধরলাম, যেমন ডান দিকে গেলে যেমন 1 2 3 4 ডট ডট, তার মানে আরো অসংখ্য সংখ্যা থাকতে পারে। অথবা বাম দিকে যদি তুমি যাও তাহলে দেখবে -1 -2 -3 -4 -5, যতই তুমি মাইনাস বাম দিকে অগ্রসর হবে ততই তোমার জিরোর সাইডে সংখ্যাগুলির মান একদম কমে আসবে। এখন আমরা তাহলে মনে রাখবো যে শূন্য থেকে শুরু করে ডান দিকে গেলে যত ধনাত্মক সংখ্যা আর বাম দিকে গেলে যত ঋণাত্মক সংখ্যা, জিরোর সাইডে বাম দিকে যত ঋণাত্মক বড় সংখ্যা হোক না কেন এর মান একবারে কমে আসবে, নিম্নমানে যায় বসবে। তাহলে আমরা বলবো যে সংজ্ঞা যেহেতু বলা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এই পূর্ণ সংখ্যা কি? এই পূর্ণ সংখ্যার সেটকে, তোমার এই পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধনাত্মক ও ঋণাত্মক সকল ইন্টিজার পূর্ণ সংখ্যা, তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যার সেটকে তোমার z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখো যে শূন্য সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে দেখাচ্ছি 1 2 3 4 5 6 ইত্যাদি। ডান দিকে যতই যাবে সংখ্যার মান বাড়ে এবং বাম দিকে গেলে 0 থেকে -1 -2 -3 আপ টু হচ্ছে -4 3 5 ইত্যাদি সংখ্যা, তাহলে বাম দিকে সংখ্যাগুলোর মান কমে। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা এগুলি হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। আমরা মনে রাখবো যে বাম দিকে গেলে সংখ্যার মান যতই বড় হচ্ছে সংখ্যা এর মান কিন্তু কমে এবং ডান দিকে গেলে এর মান হচ্ছে বাড়ে। সেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে তোমার সংখ্যা রেখা আমরা দেখিয়েছিলাম। আজকে এখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সম্পর্কিত এখানে আলোচনা করছি, তোমরা এইটুকু ধারণা রাখো। এবং হচ্ছে ভগ্নাংশ, p/q আকারের কোন সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। বা তাহলে আজকে আমরা এখানে পূর্ণ সংখ্যা সম্পর্কিত মোটামুটি ধারণা আমরা অর্জন করেছি, আমরা একটু মনে রাখবো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব তোমার ভগ্নাংশ কাকে বলা হয়। এখানে হচ্ছে তোমার ভগ্নাংশ হচ্ছে বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে তোমার ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে FAC, ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নাংশ। ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার বলা হয় যেমন হচ্ছে তোমার এখানে দেখো যে p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ। p/q আকারের সংখ্যা খেয়াল করো, p/q আকারের সংখ্যা